হ্যালো আমার প্রিয় স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলে কেমন আছো? আজকে আমরা কিন্তু পাঠ করব তোমাদের সিলেবাসের মধ্যে যে প্রথম কবিতাটি রয়েছে রূপনারায়ণের কোলে, সেই কবিতাটি পড়বার সময় আমাদের জানতে হবে এই কবিতাটির কবিকে। কবি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, তা আমরা প্রত্যেকেই জানি। আমরা এও জানি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র কবিতা লিখেই কিন্তু ক্ষান্ত হননি। কবিতার পাশাপাশি তিনি লিখেছেন গল্প, লিখেছেন উপন্যাস, প্রবন্ধ, পত্র সাহিত্য, ভ্রমণ কাহিনী। মানে সাহিত্যের এমন কোনো দিক ছিল না যেদিকে কিন্তু তার পদচারণা তিনি করেননি। এর যে পাঠ্য কবিতাটি রয়েছে রূপনারায়ণের কোলে, সেই কবিতাটি সম্পর্কে জানার আগে আমাদের কিন্তু কবিতাটি ঠিক কখন লিখেছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় আসার জন্য এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটি কবি শান্তিনিকেতনের উদয়ন কক্ষে বসে 1941 খ্রিস্টাব্দের 13 এপ্রিল কিন্তু লিখেছিলেন। এরপর ওই একই বছরে অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের মে মাসে জয়শ্রী পত্রিকায় কবিতাটির নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। এই কঠিনেরে ভালোবাসিলাম নাম দিয়ে জয়শ্রী পত্রিকায় 1941 খ্রিস্টাব্দের 13ই মে কবিতাটি কিন্তু প্রকাশিত হয়েছিল। কিন্তু কাব্যগ্রন্থে কবির মৃত্যুর পূর্বে কিন্তু কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায়নি। কবি মারা যায় ওই একই বছর অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তো মারা যাওয়ার পর তার অপ্রকাশিত কবিতাগুলি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল, সংকলিত আকারে। অর্থাৎ বিভিন্ন কবিতা, তার অপ্রকাশিত বিভিন্ন কবিতা একটি গ্রন্থের মধ্যে স্থান দিয়ে প্রকাশ করেছিল সংকলক। এবং যে কাব্যটি সংকলিত আকারে প্রকাশিত হয়েছিল সেই কাব্যটির নামও কিন্তু দিয়েছিল সংকলকেরা শেষ লেখা। কারণ এরপরেই তো কবির মৃত্যু হয়েছিল, অর্থাৎ কবির মৃত্যুর পূর্বে কিন্তু এই কাব্যগ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়নি। এই শেষ লেখা কাব্যগ্রন্থটি 1941 খ্রিস্টাব্দেই প্রকাশিত হয়েছিল। সেই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা ছিল আমাদের পাঠ্য রূপনারায়ণের কোলে। যদিও কবি কিন্তু রূপনারায়ণের কোলে নামটি দেননি, তিনি নাম দিয়েছিলেন কঠিনেরে ভালোবাসিলাম। নামটি সংকলক দিয়েছিল পরবর্তীকালে যখন কবিতাটি কাব্যগ্রন্থে স্থান দেয়। তাহলে এই ছিল মোটামুটি উৎস। আমাদের ভালোভাবে জানতে হবে যে কবে লিখেছিল, কোথায় বসে লিখেছিল কবিতাটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল, সেই কাব্যগ্রন্থের কততম কবিতা ছিল রূপনারায়ণের কোলে কবিতাটি। এই ছিল কবিতার শুরু করবার আগে সেখান থেকে প্রশ্ন যেগুলো আসতে পারে সেই সম্পর্কে আমাদের আলোচনা। এইবার আমরা চলে আসব মূল কবিতার আলোচনায়। কবিতাটি পাঠ করছি। বলছে রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম। আসলে এখানে রূপনারায়ণ, এই রূপনারায়ণের কোলে, ছাত্রছাত্রী পরীক্ষায় কিন্তু তোমরা ভুল করে রূপনারায়ণ লেখো না। রূপনারায়ণ নদী রয়েছে কিন্তু এখানে রূপনারায়ণ না, এটা হচ্ছে রূপনারায়ণের কোলে। এই রূপনারায়ণের কুল বলতে কি? কুল বলতে আমরা বুঝি তীরভূমি, আর রূপনারায়ণ বলতে কবি বুঝেছে বাস্তব রূপ সংসারময় জগৎ, অর্থাৎ বাস্তব বাস্তব ভূমিতে। কবি বাস্তব ভূমিতে জেগে উঠেছে। আসলে কবির বিরুদ্ধে অভিযোগ ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শুধু প্রেমের কবি, কল্পনার কবি। তার মধ্যে তার কাব্য কবিতায় কোনো বাস্তবতার ছোঁয়া নেই। যদিও আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক কাব্য কবিতায় বাস্তবতার অমুক ছোঁয়া, বাস্তবতায় প্রকাশ ঘটেছে। তবুও তিনি, এটা অস্বীকার করা যায় না, তিনি কিন্তু সত্যি প্রেমের কবিতা লিখেছেন, অনেক বেশি লিখেছেন। কিন্তু তার মানে এই নয় যে তার কাব্য কবিতায় কখনো বাস্তবতার প্রকাশ ঘটেনি। তাই কবি জীবনের শেষ সায়ান্নে এসে, শেষ প্রান্তে এসে তিনি মনে করলেন সমালোচকদের অন্ততপক্ষে একটি জবাব দিয়ে যাওয়া দরকার। সেই কারণেই কিন্তু কবিতাটি তিনি লিখেছিলেন। এবং কবিতার শুরুতেই আমরা দেখলাম কবি বলছে আমি রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, অর্থাৎ আমি বাস্তব তীরভূমিতে, বাস্তব জগৎ সংসারে আমি জেগে উঠলাম, বাস্তব জগৎ সংসারে এসে আমি দাঁড়ালাম।
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি বলতে যাচ্ছে, কবি আহ, যে কল্পনার জগতের মধ্যে ছিল এতদিন, যখন তিনি বাস্তব জগৎ সংসারে জেগে উঠলেন, জেগে উঠে তিনি দেখলেন যে এই জগৎ স্বপ্নের মতো সুন্দর নয়। স্বপ্নে আমরা কি দেখি? স্বপ্নে আমরা সবকিছু সুন্দর, সবকিছু ভালো আহ, দেখি বা দেখার চেষ্টা করি। কিন্তু যখন কবি এই রূপনারায়ণের কুল নামক বাস্তব জগৎ সংসারে জেগে উঠলেন, জেগে উঠে তিনি আহ জানতে পারলেন যে এই জগৎ সংসারটা মোটেও গোলাপ ফুলের পাপড়ি বিছানো আহ, শুধু নেই, সেখানে কিন্তু গোলাপ ফুলের কাঁটাও রয়েছে। অর্থাৎ এই জগৎটা, এই জগৎময় সংসারটা কিন্তু শুধুমাত্র স্বপ্নের মতন সুন্দর নয়। বোঝা যাচ্ছে স্টুডেন্ট? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে কবি যখন বাস্তব জগৎ সংসারে জেগে উঠলো, তখন কবি নিজেকে কিভাবে দেখলো? না, রক্তের অক্ষরে। এতদিন তো কবি কল্পনার জগতে ছিল, ভাবের জগতে ছিল। তো সেই কল্পনার জগতে, ভাবের জগতে, স্বপ্নের জগতে কবি যখন বিচরণ করছিল, তখন কিন্তু তিনি এই রক্তময় জীবন সংগ্রাম বা রক্তময় এই বাস্তব তীরভূমিকে কিন্তু দেখতে পারেনি। কারণ কল্পনার জগতে, ভাবের জগতে, স্বপ্নের জগতে সবই ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন সুন্দর, সবই ছিল পবিত্র। কিন্তু যখন জেগে উঠলো, তখন সে নিজেকে আবিষ্কার করলো, নিজেকে আহ দেখতে পেল, নিজের রূপটাকে দেখতে পেল রক্তের অক্ষরে। অর্থাৎ আহ এই জীবন যে কঠোর সংগ্রামময় জীবন, সেটি কিন্তু তিনি উপলব্ধি করতে পারলেন। আর কি বলছে কবি? চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ বাস্তব জগৎ সংসারে যখন কবি জেগে উঠলো, তখন কবি যেমন দেখতে পেল নিজেকে, নিজের রূপকে রক্তের অক্ষরে, অর্থাৎ কঠিন জীবন সংগ্রামময় যে জীবন, সেটি তিনি দেখতে পেলেন। সেই সঙ্গে এবার কবি নিজেকে চিনতে পারছে। কি চিনতে পারছে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কেমন ভাবে চিনতে পারছে? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ কবি যখন এইবার বাস্তব জগৎ সংসারে এসে পদার্পণ করলেন, বাস্তব জগৎ সংসারের তীরভূমিতে এসে দাঁড়ালেন, এসে দাঁড়িয়ে দেখলেন যে এই জগৎ সংসারে কি রয়েছে? এই জগৎ সংসার কিন্তু সর্বদাই একটা রক্তময়ী সংগ্রামময় জীবন, যেখানে সর্বদাই, মানে আমি যদি একটা সঠিক কথা বলি, ন্যায়ের পথে চলি, তাহলে কি হবে? আমার প্রতি কিন্তু আঘাত নেমে আসবে, আমার পথে আঘাত নেমে আসবেই আসবে। অর্থাৎ সেখানে কিন্তু সততার থেকে কি বলবো, অসতের সংখ্যা বেশি। তাহলে আমি যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যাব, তখন কিন্তু আমার উপর আঘাত নামবেই নামবে। কিন্তু আমি যখন স্বপ্নের মধ্যে ছিলাম, তখন আমাকে কি আঘাত করে? তাই বলছে যে চিনিলাম আপনার, এইবার নিজেকে আমি চিনতে পারছি, আবিষ্কার করতে পারছি যে এই বাস্তব জগৎ সংসারে যখন আমি এসে পৌঁছালাম, তখন আমাকে আঘাত পেতে হচ্ছে। আঘাত পেতে হচ্ছে নিজের কাছের মানুষের কাছ থেকে, আঘাত পেতে হচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে, আঘাত পেতে হচ্ছে আমার পারিপার্শ্বিক সকলের কাছ থেকে, সমাজের কাছ থেকে, সকলের কাছ থেকে, সবার কাছ থেকে। এবং যখন সে আঘাত পাবে, তখন তার হৃদয়ে বা মনে কিন্তু বেদনার সৃষ্টি হবেই, সে কিন্তু কষ্ট পাবেই। তাই কবি বলছে যে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবির কিন্তু উপলব্ধি যে সত্য, সততা হচ্ছে কঠিন। কারণ সত্যের মধ্যে কিন্তু কোনো খাদ থাকে না, কোনো প্রলোভনও থাকে না। সত্য হচ্ছে কঠিন, সেই কঠিনের পথ অবলম্বন করা কিন্তু খুব সহজ নয়। কিন্তু কবি বলছে আমি সেই সত্যের পথ অবলম্বন করছি, আমি সেই কঠিনকে ভালোবাসছি। সত্য হলো কঠিন ভালোবাসা, তাই কঠিনকে সে ভালোবেসেছে। এই কঠিন হচ্ছে সত্য। কারণ সত্য কখনো কি করে না? পরের লাইনে আছে, সে কখনো করে না বঞ্চনা। সত্যি, সত্য কখনো বঞ্চনা করে না, কাউকে ঠকায় না। অর্থাৎ আমি যদি সত্যের পথে চলি, আমি যদি সততার পথে চলি, তাহলে কি হবে? যেহেতু সততার মধ্যে কোনো ফাঁকি নেই, কোনো প্রলোভন নেই, কোনো এমন নেই যে আমাকে ঠকাতে পারে। তাই বলছে সত্য কখনো কি করে না? ফাঁকি দেয় না বা বঞ্চনা করে না। বঞ্চনা অর্থাৎ ফাঁকি না দেওয়া।
আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। এইবার কবির কিন্তু উপলব্ধি, দারুণ উপলব্ধি ঘটেছে। উপলব্ধিটা এই যে এই জীবনটা, আমাদের এই মানব জীবন, এই মানব জীবনটা হচ্ছে আমৃত্যু দুঃখের তপস্যা। অর্থাৎ দুঃখের সাগরে কিন্তু আমাদের আমৃত্যু অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত কিন্তু আমাদেরকে এই দুঃখের সাগরে নিমগ্ন থাকতে হবে, দুঃখের মধ্যে আমাদের কাটাতে হবে। তাই কবি বলছে আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। হ্যাঁ, আমৃত্যু আমাকে হয়তো দুঃখের তপস্যার মধ্যে থাকতে হবে, সারা জীবন হয়তো আমাকে, মৃত্যুর পূর্ব পর্যন্ত হয়তো আমাকে দুঃখের মধ্য দিয়ে কাটাতে হবে। কেন কাটাতে হবে? যদি আমি সত্যের দারুণ মূল্য, সত্যের যে প্রকৃত মূল্য, সেই মূল্য যদি আমাকে লাভ করতে হয়, অর্জন করতে হয়, তাহলে কিন্তু আমাকে আমৃত্যু দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটাতে হবে। কারণ একটু আগেই আমরা দেখেছি যে সত্য হলো কখনো কাউকে বঞ্চনা করে না, সত্য হলো কঠিন, আর কবি সেই কঠিনকেই ভালোবেসেছে। আর কঠিন সত্যকে ভালোবাসার দরুন কবিকে হয়তো আজীবন বা আমাদেরকে হয়তো আজীবন দুঃখের সাগরে নিমগ্ন থাকতে হবে, দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কিন্তু কবি জানে যে তাকে আজীবন অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত কিন্তু তাকে দুঃখের সাগরে, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হবে। তবুও কিন্তু কবি বলছে আমি ওই কঠিন সত্যর পথই অবলম্বন করব, আমি মিথ্যার পথ অবলম্বন করব না। যে মিথ্যা আমাদের ফাঁকি দেয়, যে মিথ্যা আমাদেরকে বিপথে চালিত করে, সেই মিথ্যার পথ আমি নেব না, আমি কঠিন সত্যের পথ নেব। তা কঠিন সত্যের পথ নেওয়ার জন্য আমাকে তো আজীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাকে দুঃখের সাগরে নিমগ্ন থাকতেই হবে। কিন্তু কবি কি বলেছে না, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ দেনা, কিসের দেনা? না যখনই কিন্তু আমরা এই পৃথিবীতে জন্মেছি, এই পৃথিবীর জল বায়ু বাতাস যখন আমরা গ্রহণ করেছি, বা এই সমাজে যখন আমি বেড়ে উঠেছি, তখন কি হয়েছে, আমারও কিন্তু দায়বদ্ধতা জন্মেছে। সেই দায়বদ্ধতা কিসের? সমাজের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি। যারা আমাকে দিয়েছে, আমাদেরও কিন্তু উচিত তাদেরকে ফিরিয়ে দেওয়া। সেই ফিরিয়ে দিতে হবে কিসের মধ্য দিয়ে? কঠিন সত্যের মধ্য দিয়ে। কঠিন সত্যের মধ্য দিয়ে কিন্তু আমরা যে সমস্ত সমাজ থেকে পেয়েছি, রাষ্ট্র থেকে পেয়েছি, সেই সমাজ রাষ্ট্রকে কিন্তু আমাদের ফিরিয়ে দিতে হবে। এবং সেই ফিরিয়ে দিতে হবে সত্যের পথ অবলম্বন করে। আর এই সত্যের পথ অবলম্বন করতে গেলে আমরা দেখেছি নেমে আসবে আঘাত, নেমে আসবে বেদনা, কারণ সত্য হচ্ছে কঠিন। আর সেই কঠিন সত্যের মধ্যে চলতে গেলে যদি প্রতিনিয়ত আঘাত আসে, বেদনা আসে, তাহলে তো সারা জীবন তোমাকে দুঃখের সাগরে থাকতেই হবে, দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাটাতেই হবে। এবং এই দুঃখ কষ্টের কিন্তু শেষ পরিণতি মৃত্যু, দুঃখ কষ্টের শেষ পরিণতি কিন্তু মৃত্যু। কবি এটাও জানে যে এই কঠিন সত্যের পথ অবলম্বন করলে কিন্তু আমার পরিণতি মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যু হলেও হোক, কিন্তু আমি সত্যের পথ অবলম্বন করব। কারণ এই সত্যের পথ অবলম্বনের দ্বারাই আমি সমাজের প্রতি যে দায়বদ্ধ রয়েছি, দেশের প্রতি যে দায়বদ্ধ রয়েছি, সেই দায়বদ্ধের দেনা থেকে কিন্তু আমি মুক্ত হতে পারবো। তাহলে বোঝা গেল কবিতাটি আসলে কবি লিখেছিল সমালোচকদের সমালোচনার বিরুদ্ধে। কবিকে বলা হতো কবি নাকি শুধুমাত্র ভাব কল্পনার কবি, তার কবিতায় শুধু প্রেমের রোমান্টিকতা ফুটে উঠেছে। কিন্তু আমরা দেখতে পেলাম এই কবিতায় যে প্রেমের রোমান্টিকতার পরিবর্তে একদম কঠোর বাস্তব জীবন সংগ্রামের ছবি, তাই না? তাহলে কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমরা কিন্তু এইভাবে ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে পরের কবিতাগুলো, গল্পগুলো, তোমাদের যে দুটো নাটক রয়েছে সেই নাটকগুলো, বা তোমাদের যে কি বলবো, বিদেশি যে একটি কবিতা রয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বা প্রাদেশিক যে একটি গল্প রয়েছে সেটি, এবং সেই সঙ্গে আমার বাংলা প্রবন্ধের যে নির্বাচিত প্রবন্ধগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা ধীরে ধীরে আমরা কিন্তু আলোচনা করব। তোমরা সঙ্গে থেকেও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।